হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সামনে চলে আসলাম আবারও। সেটা হচ্ছে কি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 ভৌত বিজ্ঞানী। এন্ড আমরা কেন করব? কারণ আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, এইচএসসি 25 যারা আছো তোমাদের সামনে হচ্ছে কি জুনের 25 তারিখ থেকে মেবি হচ্ছে তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে। তো এই সময় আশা করি পরীক্ষা হয়ে যাবে। তো অনেকে আছে প্রিপারেশন এখন খুব সুন্দর হয় নাই, তাদের জন্য হচ্ছে এই ক্লাসগুলো। এই ক্লাসগুলো তোমাকে একদম বেসিক থেকে হচ্ছে শুরু করবো। এখন প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা দেখো, এগুলো তুমি একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, দেখো তোমার সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আগে হচ্ছে কি আমরা ভৌত বিজ্ঞানের আরেকটা টপিক পড়েছিলাম, সেই টপিকটা যদি না দেখে থাকো অবশ্যই কি করো ওই ভিডিওটা দেখে নাও, তো তোমার সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা আজকে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা দেখো। ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা আর আমরা যে আগের ক্লাস যেটুকু দেখছিলাম পরীক্ষাটুকু সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নিয়েছিলাম, সেইটুকু আমরা আজকে দেখতেছি। ওকে, আমরা এখানে একটু ভৌত বিজ্ঞানটা একটু লিখে রাখি। ভৌত বিজ্ঞান, ওকে। দেখো আমি কি করবো, ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা করবো। আমরা ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে দুইটা ছিদ্র ছিল না, ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষার গাণিতিক ব্যাখ্যা। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা পরীক্ষার গাণিতিক ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা। ওকে, তো এই জিনিসটা আমাদের লাগবে, ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা গাণিতিক ব্যাখ্যা। তো আমরা প্রথমত ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা আমরা একটু ধরো আমার কাছে এখানে একটা ছিদ্র ছিল, এখানে আরেকটা ছিদ্র ছিল, দুইটা ছিদ্র আছে বা এই দুইটাকে আমরা কি বলি, চির বলি। এখানে একটা চির, এটা হচ্ছে S1 আরেকটা হচ্ছে S2। এরা একটা বিন্দুতে মিলিত হবে, সেটা কোথায় মিলিত হবে? ধরো এরা কি একই সাথে তরঙ্গ দুইটা দেয়, এইখানে P বিন্দুতে মিলিত হয়, এখান থেকে এই P বিন্দুতে মিলিত হয়েছে। ধরো এই যে P বিন্দুতে মিলিত হয়, যখন এই দুইটা থেকে তরঙ্গটা যাচ্ছে, যখন আলোটা যাচ্ছে, তখন এইখানে আমরা একটা কি পাবো, উজ্জ্বলতা সৃষ্টি পাবো, বা এখানে একটা উজ্জ্বল সৃষ্টি হবে। এইটাকে আমরা বলবো চরণ, বা এটাকে বলবো আমরা চরণ বিন্দু, চরণ বিন্দু, বা আমরা এটা বলবো কেন্দ্রীয় উজ্জ্বল। এইখান থেকে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে উজ্জ্বলতা সৃষ্টি। মানে এটা আমরা কিভাবে বুঝবো, এইটাকে আমরা কেন বুঝবো এটা উজ্জ্বল সৃষ্টি হচ্ছে? কারণ এই দুইটা তরঙ্গ যাচ্ছে, তারা দুইটা তরঙ্গ একই সাথে একই বিন্দুতে মিলিত হচ্ছে। এখন দেখো এই যে পি বিন্দুতে যখন আলোটা কি হয়েছে, এই দুইটা তরঙ্গ একই সাথে মিলিত হয়, তখন এর মধ্যে কি হয়, একটা উপরিপাতনের ফলে হয় লব্ধি তরঙ্গ উৎপন্ন হবে, না হয় সর্বোচ্চ উজ্জ্বল সৃষ্টি হবে, না হয় অন্ধকার সৃষ্টি হবে। আমরা সেটাই গাণিতিকভাবে ব্যাখ্যা করে দেব, বুঝছো? এখন আসো আমরা এই জিনিসটা যদি একটু বুঝি, তাহলে আমাদের সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কাজ, এখান থেকে আমাদের এই যে তরঙ্গটা যাচ্ছে, এখান থেকে তো আমরা আরেকটা তরঙ্গ আকার এই পি বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? আমরা এই S1 থেকে যে তরঙ্গটা যাচ্ছে, সেই তরঙ্গটা কত দূরত্ব অতিক্রম করতেছে? x1 দূরত্ব অতিক্রম করতেছে। এখান থেকে এই পি বিন্দুতে যাচ্ছে, সেই দূরত্বটা কত? x2 পরিমাণ দূরত্ব অতিক্রম করে। আমরা আগের ভিডিওতে আমি কি করেছিলাম, এই যে আলোর যে এই যে তরঙ্গের উপরিপাতনের ফলে এদের মধ্যে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্কটা দেখে আসছিলাম না? যদি না দেখো অবশ্যই দেখে নিও। তো চলো আমরা এইখান থেকে এইটার উপর আবার একটু লম্ব টেনে দিই। ধরো আমরা এখানে n বিন্দু ছিল, তাহলে এইখান থেকে এইটুকুর পথ পার্থক্য কত হতো? এই সম্পূর্ণটুকু এইখানটুকু আমরা কত লিখতে পারতাম? এইটুকু যদি আমরা এইখান থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে x2, কিন্তু এইটুকুর মান কত? এটার উপর লম্ব না, এটার মান কত? x1 হতো। তাহলে পথ পার্থক্য কত পাইতাম? s, এটা মনে রাখো। এই পথ পার্থক্যকে তুমি কি লিখতে পারো? জাস্ট ডেল x, ডেল x, এইটুকু হচ্ছে আমাদের ডেল x। ডেল x সমান কি লিখতে পারো? x2 মাইনাস x1। যারা আগেরটুকু দেখছো তারা জানো। এতটুকু আসো। এখন আমাদের এই যে পি বিন্দুতে উজ্জ্বল সৃষ্টি হবে না অন্ধকার সৃষ্টি হবে, তার জন্য পথ পার্থক্যের মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা একটু দেখব, বুঝছো? তো চলো এখন আসো, আমাদের এখানে কি হইতেছে, দুইটা তরঙ্গ যাচ্ছে। আমরা জানি তরঙ্গের সমীকরণটা কি, আমরা তরঙ্গের সমীকরণ পড়ছি y1 ধরে নিই। আমরা কি করছি, ইয়ংয়ের দ্বিতীয় পরিবর্তে দুইটার কি তরঙ্গ দৈর্ঘ্য এবং বিস্তারটা কি হওয়া লাগবে? একই হওয়া লাগবে। তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু এক, আমরা বিস্তারটা a sin কত
টু পাই বাই কত ল্যামডা, আমরা আগের ক্লাসে আমরা দেখে আসছিলাম সিটি মাইনাসের কত x1, সে কি করছে x1 পদ পেয়েছে এই x তরঙ্গটা, আর দ্বিতীয় ক্ষেত্রে তরঙ্গটা কত a sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাসের কত x2, এতটুকু আসছে। দেখো এই যে দুইটা তরঙ্গ যায় ওইখানে মিলিত হইতেছে না, তো যখন ওই বিন্দুতে মিলিত হবে তখন আমাদেরকে একটা লব্ধি তরঙ্গ সৃষ্টি হবে। আমরা আগে একদম প্রথম দেখে এখানে কি হবে একটা লব্ধি সৃষ্টি হবে। ওকে, এই যে লব্ধি যে তরঙ্গটা সৃষ্টি হয়, লব্ধি তরঙ্গের ফলে এখানে উজ্জ্বল নীল অন্ধকার সৃষ্টি হয় না, বা তখন তীব্রতা আমরা লব্ধি তরঙ্গটা লিখি, লব্ধি তরঙ্গ সেটা কত y ইকুয়াল কত y1 প্লাস কত y2। আমরা এটা ধরে দিয়েছি এরা কি করতেছে উজ্জ্বল সৃষ্টি করতেছে বা অন্ধকার সৃষ্টি করতেছে, তারা কি একই দশায় মিলিত হইতেছে। তাহলে আমরা এইখান থেকে আমরা কি লিখতে পারবো বা y ইকুয়াল টু এই y1 y2 বসাও, তাহলে a sin কত 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x1 সিটি মাইনাস x1 প্লাস a sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস কত x2। তাহলে দেখো তো এখানে তুমি এক কি করতে পারো a কমন নিতে পারো, তুমি a কমন নিয়ে a কমন নিলে কি থাকতেছে, তাহলে এখানে একটা সূত্র পড়বে sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস কত x1 প্লাস sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস কত x2 মাইনাস x2, এতটুকু তৈরি পাইতেছে। তাহলে দেখো a sin, তাহলে sin সমান কত 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x1 প্লাস কত 2 sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস কত x2, এতটুকু তৈরি পাইতেছে। এটুকু বুঝছো? এখন দেখো আমরা sin c প্লাস sin d সূত্র করছিলাম না, সেটা কি ছিল বলো তো, তাহলে ত্রিকোণমিতি পড়ে আসছো sin c আর sin d সূত্র কি ছিল 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, এটা ছিল। তো sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, এতটুকু জিরো হয়। আমাদের এখন কাজ sin c প্লাস sin d সমান, আমাদের প্রথম হচ্ছে এই সূত্রটা, এটাকে c ধরা এটাকে d ধরা ক্যালকুলেশন। তাহলে দেখো তুমি কি পাবা সূত্র অনুসারে 2 আমরা এখানে একবার করে লিখি, তাহলে 2 sin c, তাহলে দেখো c মানে এখন দুইটার ক্ষেত্রে 2 পাই বাই কি আছে, তাহলে 2 পাই বাই ল্যামডা আমরা একবার কমন নিয়ে নিলাম। দেখো তুমি ক্যালকুলেশন কত ct মাইনাস এর কত x, পরে কি প্লাস এর না প্লাস c ডিভাইডেড বাই 2 প্লাস কত আসবে ct কত মাইনাস এর কত x2 ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই 2, আরেকটা আছে না কত cos c মাইনাস cos d, দেখো cos 2 পাই বাই ল্যামডা আগেই কমন নিয়ে নিলাম, কারণ সব দুইটার ক্ষেত্রে কি থাকবে কমন থাকবে, তার জন্য আমি কি করছি কমন নিয়ে নিছি। দেখো ct মাইনাস x1, দেখো প্রথমটা লিখছি ct মাইনাস x1 মাইনাস d, তো যখন এইটাতে মাইনাস হবে তখন মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস কি হয়ে যাবে মাইনাস ct প্লাস x, তাহলে এখানে লেখো মাইনাস ct প্লাস কত x2 ডিভাইডেড বাই কত 2, এইটুকু বুঝছো? দেখো আমার এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে সে উপর অংশটুকু মুছে, এখন আমরা এইটুকু মুছে দিই, পরবর্তী আবার এই চিত্রটা, হ্যাঁ কারণ আমরা এইটুকু এই পাশে লিখি। এখন দেখো যখন আমরা এটাকে কি করব সূত্র অ্যাপ্লাই করব, এখানে কোনো কাটাকাটি যায় না, কিন্তু এখানে আমরা কাটি এইটা এটা কাটা, তারপর এইখানে কি লাগে এই 2টাকে বের করে দাও, তুমি যে জিনিসটা লিখতে পারো সেটা হচ্ছে 2a, দেখো এটা কি কত 2a আসছে স্যার, এখানে দেখো এই c কে এই c যোগ করে কত 2ct এবং 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি কি পাবে, তুমি এই সমীকরণটা করে আসছো যে sin কত বলো 2 পাই বাই ল্যামডা দেখো, তো তুমি কি পাইতেছো
2 পাই বাই ল্যামডা পাইতেছো, এইটুকু পাইবে না? এখন কাজ দেখো, এখানে সিটি এই সিটি যোগ করে 2 সিটি এখানে আমরা লিখতে পারি, তাহলে এখানে লেখো, তাহলে 2 সিটি মাইনাস x1 মাইনাস কমন নিলে x1 প্লাস কত x2 ডিভাইডেড বাই কত 2। দেখো আরেকটা মান কত cos, এখানে কাটাকাটি যাচ্ছে না, এটা থাকতেছে কত, যদি তুমি x1 x2 মাইনাস কত x1 লিখে লিখতে পারো জাস্ট cos x 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস কত x1 এতটুকু তুমি লিখতে পারো, ডিভাইড কিন্তু 2 এটা নিচে 2 আছে, দেখো এই 2 আর 2 কাটা যাচ্ছে, তাহলে এটা যদি এই এক পাশে দেখো তাহলে 2a, তাহলে cos এর এক পাশে দেখো তাহলে cos, তাহলে 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস এর কত x1 এবং এই পাশে এখানে কি লিখতে পারবা cos কত সরি sin, আমরা লিখতে পারি sin, এখানে 2 দ্বারা ভাগ করে দিলে কি পাবে 2 পাই বাই ল্যামডা কত ct মাইনাস এর কত x1 প্লাস কত x2, এটুকু বুঝছো? তাহলে ct মাইনাস x1 মাইনাস কত x2, আমাদের যদি এতটুকু আসে তাহলে আমরা কি লিখতে পারি, তো প্রথম কাজ এইখান থেকে ক্যালকুলেশন করো, ওকে? তাহলে চল দেখো, তাহলে আমাদের কি একটু আগে একটা সমীকরণ পড়ে আসছে, আমরা দেখো তো আমরা তরঙ্গের যে সমীকরণটা সরল দোলকের তরঙ্গের যে সমীকরণটা, এই যে সমীকরণটা পড়ে আসছে, এই সমীকরণে এই সমীকরণটা মানে is y equal to a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x, দেখো এই সমীকরণ এই মানটুকু আমাদের কি বলে বিস্তার, তাহলে এখন দেখো তো আমরা এইটুকুকে আমরা কি বলবো বিস্তার বলবো না, তাহলে আমরা এইটুকুকে আমরা কি বলবো বিস্তার, তাহলে আমরা এখানে একবার লিখে দিচ্ছি অতএব এটাকে আমরা ধরে নিব a, তাহলে আমরা এখানে কি y equal to কত একটা কি ধরব স্মল a 2a, এটাকে আমরা ধরব কি স্মল a sin কত 2 পাই বাই ল্যামডা ct মাইনাস কত x1 প্লাস কত x2, এটুকু বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমাদের এই সমীকরণটা আমরা পাই, এটাকে আমরা বানাই না এই সমীকরণের, তাহলে দেখো এই a সমান এতটুকু দর্শন, এই এটাকে আমরা কি বলবো এই সমীকরণ সাথে, তাহলে এটাকে আমরা বিস্তার না, যদি এইটুকু বিস্তার না তাহলে এটাও তো বিস্তার, তাই না? এটাও আমাদের কি করতেছে বিস্তার। আসো আমরা এই পাশেরটুকু মুছে দিচ্ছি, তোমরা তুলছো আশা করি ক্লিয়ার। তো চলো আমরা এই বিস্তারটুকু তো পাই, এখন দেখো আমাদের বিস্তার কত, তাহলে এখানে a সমান বিস্তারটুকু পাই, দেখো বিস্তার, এই বিস্তার a ইকুয়াল টু কত ধরবা a ইকুয়াল টু 2a cos কত পাই বাই ল্যামডা কত x2 মাইনাস এর কত x2 মাইনাস এর x1, x2 মাইনাস x1 কে কি বলা হয় পদ পার্থক্য বলা হয় না, তো তুমি এইটুকু লেখা রাখবে এই পাশে দেখো, তা আমাদের কি আসতেছে এখন আসো যখন আমরা উপরিপাতন হয় আমরা কি বলবো তখন আলোর একটা তীব্রতা বৃদ্ধি পাবে, আমরা তীব্রতা কি করছিলাম e প্রপোর্শনাল কি বিস্তারের বর্গের সমানুপাতিক না, তাহলে এই জায়গায় একটু চিন্তা যে আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছিলাম যে তীব্রতা বিস্তারের কি বর্গের সমানুপাতিক, তাহলে বিস্তার বাড়লে তীব্রতা বাড়বে, বুঝছো? এখানে দেখো এই যে বিস্তারটা কার উপর ডিপেন্ড করতেছে, এই এর উপর ডিপেন্ড করতেছে না এই cos থিটার উপর বা এই দশার উপর ডিপেন্ড করতেছে, অবশ্যই এই দশার উপর, তাহলে আমরা এইখানে দেখো এই যে তীব্রতা নির্ভর করে এই বিস্তারের উপর না, এই বিস্তারটা নির্ভর করতেছে, এখন দেখো আমরা এই সমীকরণটার কি করতেছিল তীব্রতা কার উপর ডিপেন্ড করতেছিল এর বিস্তারের উপর ডিপেন্ড করতেছিল, তো এই বিস্তারের মান আমরা কি করছিলাম বলতো তীব্রতা e প্রপোর্শনাল কত স্কয়ার, মানে বিস্তারের বর্গের কি সমানুপাতিক, দেখো এই বিস্তারের মানটা যদি বাড়ে এর মানটা যদি বাড়ে তাহলে কি এর মানটা কি পাবে বৃদ্ধি পাবে,
এর মান বাড়লে এর মান বৃদ্ধি পাবে। আমরা আগে হচ্ছে কি একটু সমস্যা ছিল জন্য কেটে গেছি, আবার নতুন করে শুরু করছি। দেখো এর মান যদি বাড়ে তাহলে কি এর মানটা কি বাড়বে, কিভাবে, বর্গের সমান। এখন দেখো এই থেকে বিস্তারটা কার উপর ডিপেন্ড করছে, আমরা তরঙ্গ সমীকরণের এই এরটাকে ওই স্মল তরঙ্গটা এটা কি নির্দিষ্ট ছিল না, এর উপর তো ডিপেন্ড করবে না, তাই না, এর মান তো নির্দিষ্ট। এখন দেখো তাহলে এইখানে ডিপেন্ড করছে, এই বিস্তারটা নির্ভর করছে কার উপর, এইটুকু। তাহলে আমরা এ প্রফেশনাল কত, cos কত, পাই বাই ল্যামডা কত, x2 মাইনাস এর কত, x1, পাই বাই ল্যামডা কত, x2 মাইনাস এর কত, x1, এটার উপর ডিপেন্ড করছে। তাহলে এর মানটা কত হতে পারে, একদম শূন্য হয়ে গেলে আমরা কি হবে, সেটা গঠনমূলক হবে। এর মানটা আমরা জানি, তাহলে এর মান সর্বোচ্চ সর্বনিম্ন মান আমরা জানি, একটা +1 একটা -1। তো সর্বোচ্চ শূন্য হইলেও কি হবে, উচ্চক এবং মধ্যপাত সৃষ্টি হবে। এখন দেখো যদি আমাদের এখান থেকে আমরা বলি তাহলে আমরা কি জানি, cos কত, পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইকুয়াল কত, +-1। আমরা এতটুকু চাই। এইটুকু যদি হয়, এই শর্তটা যদি হয়, তখন সে কি করবে, গঠনমূলক বেধের সৃষ্টি করবে। তাহলে দেখো যখন আমরা cos পাই বাই ল্যামডা ইকুয়াল টু x2 মাইনাস x1 ইকুয়াল কত, +-1 হয়, তখন কি করবে, তাতে কি গঠনমূলক বেধের করবে। তার মানে এখন আমরা একটু দেখতে এই কত হইলে এইটার মান +1 অথবা -1, দেখো +1 অথবা -1 নির্দেশ করে। এখন দেখো তো আমরা এর মানটা যদি +1 বা +1 হয়, +1 হলে একরকম হবে, -1 হলে একরকম হবে না। দেখো আমরা দুইটা একসাথে নেব, যেহেতু আমাদের দুইটার ক্ষেত্রে কি গঠনমূলক বেধের আসতেছে, তুমি সুন্দর করে যদি সাজিয়ে লিখি, আমরা প্রথমটার ক্ষেত্রে যদি সূত্র অনুসারে একটু চিন্তা করো, যে আমাদের কি গঠনমূলক বেধের ক্ষেত্রে যদি +1 চিন্তা করতাম তাহলে একরকম আসতো, -1 আসলে একরকম আসতো। কেমন, একটু চিন্তা করো তো, যে এরকম যদি হয় যে cos থিটার মান যদি 1 হয়, আমরা এটা কি বিপরীত ত্রিকোণমিতিতে করেছি, থিটা ইকুয়াল কত, 2n পাই এতটুকু। এবং আরেকটা মান যদি এরকম যে cos থিটা ইকুয়াল টু -1 হয়, তখন থিটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারতা, 2n + 1 ডিভাইডেড ইনটু কত, এই দুইটা জিনিস লিখতে পারো, একটা যখন +1 হয় আর একটা যখন কি হয়, -1। তো এইটুকু তো বুঝছো। এখন দেখো তো এখান থেকে আমরা একটু চিন্তা করি, এই সমীকরণের ক্ষেত্রে এই সমীকরণ থেকে আমরা দুইটা স্কেচ লিখব। ওকে, তো প্রথম কাজ এই সমীকরণটা, এটাকে আমরা কি ডেল x থেকে আমরা পদ পার্থক্য একটু দূরে নিতে পারি, ডেল্টা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos পাই বাই ল্যামডা ইনটু কত, ডেল x। ডেল x থেকে আমরা কি বলবো, পদ পার্থক্য ইকুয়াল কত, +-1। বুঝছো, এইটুকু হলে আমরা কি পাবো, গঠনমূলক বেধের পাবো। এইটুকু আমরা যদি মুছে দিই, তো চলো এখানে আসো, আমরা কি লিখতে পারি, দেখো তো cos কত ডিগ্রি হলে 1 আসবে, একই হলে একই দশায় 1 আসবে, মাইনাস হবে প্লাস 1 আসতেছে। দেখো তো যদি আমি cos পাই বাই ল্যামডা ডেল x ইকুয়াল টু +1 নিই, তখন আমরা কি লিখতে পারি, পাই বাই ল্যামডা ডেল x ইকুয়াল কত, আমরা এইটুকু সমান লিখতে পারি, সেটা কি লিখতে পারি, 2n পাই লিখতে পারি। একটু সূত্র দেখলাম। এখন আসো n এর মান 0 থেকে শুরু হবে, n এর মান যদি 0 হয় তখন আমরা কি পাবো, তখন আমরা এইটুকুর মান পাবো, এটাকে আমরা ডেল্টা ধরে নিলাম। তাহলে ডেল্টা ইকুয়াল টু জাস্ট কত, 0। যদি আমি n এর মানটা কত 1 হয়, তখন ডেল্টা ইকুয়াল টু কত পাবা, বলো তো, ডেল ইকুয়াল টু কত পাবা, সেটা হচ্ছে 2 পাই। যদি আমি n এর মানটা 2 নাও, তখন তুমি কি ডেল্টার মানটা কত পাবা, 4 পাই, তাই না, 4 পাই। যদি তুমি n এর মানটা 3 নাও, তাহলে ডেল্টার মানটা কত পাবা, 6 পাই। কারণ 2 গুণ এরকম করে তুমি যতই যাও না কেন 4 যাও, তখন কি ডেল্টার মান কত পাবা, 8 পাই পাবা। এইটা পাই। দেখো তো এটা হচ্ছে কখন, যখন +1 হচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু গঠনমূলক বেধের জন্য গঠনমূলক বেধের, বুঝছো। আবার আরেকটা কেস হতে পারে, গঠনমূলক বেধের cos কত, পাই বাই ল্যামডা ডেল x ইকুয়াল টু -1, cos পাই বাই ল্যামডা ডেল x ইকুয়াল কত, -1। তখন কি হবে, এখন দেখ, তখন আমরা
কি পড়ছি বিপরীত সূত্র অনুসারে পাই বাই ল্যামডা ডেল এক্স ইকুয়াল কত 2n প্লাস 1 কত আসবে পাই কত আসছে পাই বাই ল্যামডা ডেল এক্স ইকুয়াল কত 2n প্লাস 1 পাই কত। এখন বলো তো যদি আমরা এখানে দেখো যদি আমরা কি করি n এর মান কত দিই 0 নেই তখন আমরা এই ডেল্টা এইটুকু আমরা ডেল্টা দিলাম 10 শতাংশ তাহলে এইটুকুর মান কত পাবো এখানে 0 বসাও জাস্ট কত পাই পাবা। যদি আমি n এর মান 1 নেই তখন ডেল এর মান কত পাবো বলো তো 1 নিলে কত আসে 3 পাই আসবে দেখো তাহলে n এর মান যদি আমি 2 নেই তখন ডেল এর মান কত পাবো দেখ n এর মান কত 2 নিছো তাহলে আমরা কি পাইতেছি বলো তো 1 2 তাহলে আমরা এখানে কি করব 2 নিলে কত পাবো 4 তাহলে 5 আসবে এটা কত আসছে 5 তাহলে দেখো n এর মান 3 তখন ডেল এর মান কত পাবা দেখো 3 নিছো 3 গুণে 6 এর একশো তাহলে কত পাইতেছো 7 যখন n এর মান 4 নেবা তখন ডেল ইকুয়াল কত পাবা 7 পাই আসবে কত আসে বলো তো এখানে পাইতেছো আমরা কি লিখতে পারতেছি বলো তো 7 পাই আর এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 9 পাই 9 আচ্ছা দেখো আমরা সবগুলা 0 নিলে 0 পাইছি একটা পাই পাইছি 2 পাই পাইছি 1 নিলে 2 পাই পাইছি 3 পাই পাইছি দুইটার ক্ষেত্রে এই ক্লাস সবগুলা ক্ষেত্রে আমরা কি পাবো গঠনমূলক ব্যতিচার পাবো বুঝছো। তো দেখো যেহেতু আমরা এইটুকু সময় গঠনমূলক ব্যতিচার পাই আমরা এইটুকু এখন মুছে দিচ্ছি এই বিস্তারটুকু রেখে হ্যাঁ আচ্ছা তাহলে দেখো আমরা কোনটুকু সময় আমরা এইটুকু আমরা মুখস্থ করে রাখবো আসো দেখো আমরা এই সমীকরণের গঠনমূলক ব্যতিচার কোনটুকু এইখান থেকে এইটুকু সমান তাহলে আমি দুইটার ক্ষেত্রে ডেল এক্স সমান কত গঠনমূলক ব্যতিচার এবং গঠনমূলক ব্যতিচার পাইতে গেলে দেখো গঠনমূলক ব্যতিচার বা হচ্ছে উজ্জ্বল সৃষ্টি কখন দেখো পাই বাই ল্যামডা ডেল এক্স ইকুয়াল টু এটা আমরা কি করছি পদ পার্থক্য লিখে নিয়েছি কিন্তু x2 - x এখানে একটু লিখে নাও ডেল x ইকুয়াল টু x2 - x1 তাহলে এতটুকু যদি হয় প্রথম দেখো শুধু 0 বসাও কি কি পাবা একটা পাবা 0 পাই তাহলে দেখো 0 পরে পাই যদি তুমি 1 নাও তাহলে কত পাবা 2 পাই তারপর 3 পাই 2 পাই তারপর কত পাবা 3 পাই বুঝছো। তারপর আসো যদি তুমি 2 নাও তাহলে কি পাবা 4 পাই পরে কত পাবা 5 পাই পাবা আর দিলাম না প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো উভয় পাশ থেকে আমরা কি সবগুলোতে পাই বাদ দিতে পারি না পাই বাদ দিতে পারি তাহলে কি পাবো ডেল x ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু 0 1 2 3 4 5 6 7 এটুকু বুঝছো বলো তো এটুকু তো ক্লিয়ার ওকে। তাহলে এখন দেখো আমরা সবগুলা কেসের ক্ষেত্রে আমরা কি করব দেখো 1 2 3 4 5 6 7 এরকম করে আমরা কি করব এইটা লিখে দেব আমরা 0 বাদ এইটুকু বাদ এখন আমরা কি করতে পারি এখান থেকে একটা কেস লিখতে পারি দেখো এইটুকু আমাদের বুঝতে দেখো তো এখান থেকে যদি n টাকে গুণ করি তাহলে n ল্যামডা পাবো তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি জাস্ট ডেল x বাই ল্যামডা ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 ডট ডট ইনফিনিটি পর্যন্ত বুঝছো। তাহলে আমরা x সমান ডেল x সমান আমরা কি লিখতে পারি বলো তো ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা 5 ল্যামডা 6 ল্যামডা ওকে ডট 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 দেখো আমরা এই শর্তটা মেনে সে কি করতেছে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করতেছে না এইটা ডেল এক্স মানে পদ পার্থক্য ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা 5 ল্যামডা 6 ল্যামডা 7 ল্যামডা যেই তরঙ্গটা সৃষ্টি হয়েছে তার পদ পার্থক্যর কথা এতটুকু যদি হয় ল্যামডা পার্থক্য তাহলে আমরা কি পাবো গঠনমূলক ব্যতিচার পাবো গঠনমূলক ব্যতিচার। দেখো এই গঠনমূলক ব্যতিচার পাইতে গেলে আমাদের কি করতে হবে
এই ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা 5 ল্যামডা 6 ল্যামডা 7 ল্যামডা পর্যন্ত যত পর্যন্ত থাকে। দেখো তো এইখানে যদি আমি চিন্তা 1 2 3 4 5 n দ্বারা প্রকাশ করতে পারবো। দেখো n একটা কি শূন্য সহ এটা পূর্ণ সংখ্যা নির্দেশ করবে না, n এর মান 0 সহ এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে দেখো তো পথ পার্থক্য তাহলে del x ইকুয়াল টু পথ পার্থক্য del x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি n ল্যামডা লিখতে পারি। যদি n ল্যামডা লিখি তাহলে কি পাবো, সেটা হচ্ছে কি একটা গঠনমূলক ব্যতিচার, এটাও কি একটা গঠনমূলক ব্যতিচার। তারপর আরেকটা সূত্র বানাতে পারি del x ইকুয়াল যদি আমি এখানে একটা 2 নিয়ে আসি 2n তাহলে 2 বেশি আসছে তখন আমরা লিখে দেব n/2। এই ক্ষেত্রে আমাদের গঠনমূলক ব্যতিচার হবে। এখানে কি বলবো λ/2 এর জুল গুণিত হলে কি হবে আমাদের গঠনমূলক ব্যতিচার। এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের শর্ত। আশা করি এই টপিকটুকু তোমার ক্লিয়ার আছে, একটু জানাবা। আর মাঝখানের অংশটুকু যখন কেটে দিছি ওইটুকু তো তোমরা তুলেই নিছো, পরের অংশটুকু দেখছো, বুঝছো? আশা করি এইটুকু তোমার ক্লিয়ার আছে। এখন দেখো এইটুকু তো আমরা কজের মান যখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন হচ্ছে তখন আমরা পাইছি। এখন কজের মানটা যদি শূন্য হয়ে যায় তখন কি হবে? এই ক্ষেত্রে তো আমরা গঠনমূলক পাই না, তখন আমাদের কি অবস্থা, বুঝছো? আচ্ছা আমরা একটু দেখি। দেখো যখন আমাদের কি হবে, যখন আমাদের এখান থেকে বিস্তার কি বস্তু এটা সমানুপাতিক, আবার কি তো বিস্তারের বর্গের সমানুপাতিক কি তীব্রতা বা আলোর তীব্রতা, যদি এইটুকু মান শূন্য হয়ে যায় তখন বিস্তারের মান তো শূন্য, তাই না? তখন আমরা কি পাবো, ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে দেখো আমরা ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি পাই, এটা হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচারের উদাহরণ। তারপর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এইটুকুর মান কি হবে, শূন্য হবে না। তো দেখো তো cos পাই বাই ল্যামডা x2 মাইনাস এর কত x1 ইকুয়াল কত 0, x2 মাইনাস x1 ইকুয়াল কত 0 পাই। এখন দেখ একটা কেস পাইতেছি, বলো তো আমরা একটা বিপরীত ত্রিকোণমিতির সূত্র পড়ে আসছি না, জাস্ট cos থিটা ইকুয়াল টু, যদি cos থিটা ইকুয়াল টু 0 হয় তখন আমরা থিটা ইকুয়াল টু কি করতাম, থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 এটা পড়ে আসছে যখন cos থিটার মান কত 2n প্লাস 1 আছে। এখন দেখ কারণ এইটুকুর মান পাইতেছি, যদি আমাদের এতটুকু আচ্ছা cos থিটা মান যদি হয় এত হয় তখন তুমি যে মানটা পাবা সেটা আসবে কত পাই বাই 2, এটা সূত্রটা পড়ে আসছে। তো দেখো cos থিটা সমান যদি 0 হয় তখন আমরা কি পাবো 2n প্লাস 1 পাই বাই 2 পাবো। তো এখন দেখো তাহলে এইটুকুর পরিবর্তে কত পাই বাই 2 লিখতে পারি না, তো একটু চিন্তা করো তো তাহলে আমরা কি এইটুকুর পরিবর্তে পাই বাই 2 তাহলে পাই বাই ল্যামডা x2 মাইনাস এর কত x1 ইকুয়াল কত 2n প্লাস 1 কত আসবে পাই বাই 2, এইটুকু তো বুঝছো। এখন আসো আমরা এখানে কিছু কেস দেখি যে এই অবস্থায় হলে আমাদের কি দশা পার্থক্য কি হবে শূন্য, বা আমাদের গঠন ধ্বংসাত্মক ব্যতিচার। বলো তো এখানে আসো, যদি আমরা যদি n এর মান 1 n এর মান 0 হয় তখন কত হবে বলো তো, কত অবস্থায় কি পাবো এই দশা পার্থক্য, আমি এইটুকু সময় কি করলাম কি দশা ধরলাম, এই দশা অবস্থায় কত পাবো, তাহলে এইটার মান কত 0 তখন কি পাই বাই 2 পাবো।
পাই বাই 2। যখন আমরা n এর মানটা কত 1, তখন আমরা কি এই 10 না কত 1 মানে কত 2 প্লাস 3, তাহলে কত আসবে 3 পাই বাই কত 2। পরে আসো যখন n এর মানটা কত 2, তখন আমাদের 10 আনা কত পাবো, দেখো তো n এর মান 2 দুগুণে কত 4 আর 1 5, তাহলে 5 পাই বাই 2, তাহলে 5 পাই বাই কত আসবে 2। দেখো n এর মান যখন 3, তখন 10 এর মানটা কত পাবা, তখন 7 পাই বাই। দেখো এরকম করে 2 করে বেড়েই যাবে যত n এর মান বাড়বে এটার মান তত বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচারের দশা পার্থক্য। এইটুকু হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচারের দশা পার্থক্য, দশা, বুঝছো? এখন দেখ এইটুকু তো আমাদের তার আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। চল একটু চিন্তা করে বলো তো কি বের করা যায়। এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো আমাদের এই অংশটুকু কি পাইতেছ, এখানে কি আমরা পাইতেছ জাস্ট পাই বাই ল্যাম্ডা x2 মাইনাস এর কত x1, পাই বাই ল্যাম্ডা x2 মাইনাস x1 ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো তো 2n প্লাস 1 কত পাই বাই 2। এটা দেখা যায় কারণ এখান থেকে উভয় পাশ থেকে পাই বাই বাদ দিয়ে দিতে পারি, এইটুকু বাদ দিলে আমরা কি পাইতেছ x2 মাইনাস এর কত x1 ইকুয়াল কত 2n প্লাস 1 কত আসবে। এখান থেকে আমরা যেটা লিখতে পারবো জাস্ট এই ল্যাম্ডাটাকে ওই পাশে গুণ করব, তাহলে কত ল্যাম্ডা বাই 2। আগেরটা কি পাইছো পদ পার্থক্য যখন গঠনমূলক বের হয়েছে ল্যাম্ডা বাই 2 এর জোড় গুণিতক। এখন দেখো তো এটার মান কি বিজোড় গুণিতক না, এখন এখানে প্লাস 1 হবে কারণ এখানে মাইনাস 1 হবে, এখানে প্লাস মাইনাস 1 তুমি যেটা ইচ্ছা নিবে, তোমার যে কোনো ইচ্ছা। তুমি আমি প্লাস দিয়ে করছি, তুমি চেষ্টা করো প্লাস দিয়ে করো, বেশিরভাগ সময় প্লাস দিয়ে করো। তো মনে রাখো এই শর্তটা কিসের জন্য, ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য বা হচ্ছে অন্ধকার ব্যতিচারের জন্য। তো তোমার লাইফটা সেম অন্ধকারের মতো আছে না, এটা কত ধ্বংসাত্মক ব্যতিচার। ওকে বলো তো এই টপিকটা পড়ে তোমার কেমন লাগছে। আর পরবর্তীতে আমরা ইয়ংয়ের ডিজির পরীক্ষা দেখব প্রত্যেকটা উজ্জ্বলরা কতটুকু দূরত্ব উৎপন্ন হয় এবং কি ধরনের হবে সেগুলো নেব। এবং এই ক্লাসের পরের ক্লাস হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জানিয়ে দিবা, মেনশন করে দিবা। আর যদি তুমি এইচএসসি 25 ব্যাচের হও, তুমি এইচএসসি 25 ব্যাচের যে ক্লাস করো তোমাদের সিকিউ ক্লাস এমসিকিউ কোর্স এন্ড শুরু হবে গিয়ে হচ্ছে 3 মার্চ থেকে। ওকে এটা হচ্ছে অনলাইনের জন্য যারা অনলাইনে ক্লাস করে। ওকে তুমি যদি কোর্স করতে চাও, অবশ্যই ক্লাস করতে চাও, তো অবশ্যই আমাকে মেসেজ করো, পেজে মেসেজ করো অথবা ইউটিউব চ্যানেলে মেসেজ করো। তো ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।